সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, নাটোর সুগার মিলস হাই স্কুল। আমি আজকে এই বর্তনী ও জলবিদ্যুৎ বিষয় আমি তোমাদের সাথে একটু আলোচনায় অংশগ্রহণ করব। তোমরা সবাই বিদ্যুতের সঙ্গে পরিচিত। বিদ্যুৎ কি অনেকেই বুঝো, কিন্তু যখন বলা যায় বিদ্যুৎ কি, বলো তো বাবা বিদ্যুৎ কি, তখন উত্তর দিতে যায় তোমরা অনেকেই হিমশিম খাবে, আসলে বিদ্যুৎটা কি, তাই না? তো আমি তোমাদের প্রথমেই এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। বিদ্যুৎ কি? খুব সহজ ভাষায় বলা যায়, বিদ্যুৎ হলো একটি শক্তি। এই বিদ্যুৎ বিভিন্ন ক্ষেত্রে শক্তি দিয়ে বিভিন্ন ধরনের বড় বড় কাজ সম্পাদন করতে পারে। এর জন্য বিজ্ঞানী রেখে প্রথমেই বলছেন এটা শক্তি, কিন্তু আসলে উৎস বা উৎপত্তি কী, এই বিষয়টা আমাদের একটু জানা দরকার। আমি আজকে বিদ্যুৎ কী সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব। তোমরা অনেকেই জানো যে প্রত্যেকটি পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা পরমাণু দ্বারা গঠিত, আর পরমাণুর ভিতরে থাকে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই পরমাণুর কণা যেটা ইলেকট্রন, এই ইলেকট্রন কণাগুলো যখন ঘাটতি থাকে সেই দিকে কিন্তু দ্রুত গতিতে এই ইলেকট্রন কণাগুলো দৌড়ায়, অর্থাৎ চলতে শুরু করে, অর্থাৎ তার পথ দিয়ে সে দ্রুত গতিতে স্থানান্তরিত হয়। এই যে ইলেকট্রন কণাগুলো যখন দ্রুত গতিতে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে, এই চলার গতিটাই হচ্ছে বিদ্যুৎ। তাহলে আমরা বুঝতে পারছি যে রাসায়নিকভাবে এই বিদ্যুতের গঠন হচ্ছে প্রত্যেকটি পরমাণুর ইলেকট্রন কণাগুলোর গতিই হচ্ছে বিদ্যুৎ। আমরা এখানে একটা ছবি আঁকছি, এটা ধরে নাও একটা বাল্ব, এটা হচ্ছে একটা বিদ্যুৎ কোষ বা ব্যাটারি। এই যে ব্যাটারি আমরা তার দিয়ে সংযোগ করে দিয়েছি। এই ক্ষেত্রে যখন আমরা এই সুইচটা অন করব, তখন এই তারের পজিটিভ এবং নেগেটিভ সাইডটা সংযোগ পেয়ে যাবে। এর ফলে কি হবে? এর ফলে এই যে ব্যাটারিতে যে বিদ্যুতের আয়ন আছে দ্রুত গতিতে চলতে শুরু করবে, অর্থাৎ নেগেটিভ সাইড, অর্থাৎ যদি এই পাশে আমরা পজিটিভ ধরি তাহলে এটা হবে নেগেটিভ, এখন এই নেগেটিভ সাইডের ইলেকট্রন কণাগুলো দ্রুত গতিতে চলতে শুরু করবে, সঙ্গে সঙ্গে পজিটিভ অণুগুলোও চলতে শুরু করবে। এই ক্ষেত্রে তখন বিদ্যুৎ প্রবাহের কাজ শুরু হয়ে যাবে এবং এই বাল্বটি তখন জ্বলতে থাকবে। এই যে বাল্ব জ্বলা শুরু হলো, এটা শুধুমাত্র এই বিদ্যুৎ কোষ থেকে বিদ্যুতের চলার ফলেই এই কাজটা শুরু হলো। আমরা এই ধরনের যন্ত্রকে বলি বর্তনী। বর্তনী সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব, অনেকেই বর্তনীটা বুঝতে পারো কিনা। তোমরা জানো যে বই রাখার জন্য তোমরা ব্যাগ ব্যবহার করো, আর স্কুলে গিয়ে বেঞ্চের উপর ব্যাগটা রাখো, তাই না? তাহলে রাখার জন্য, ব্যাগ রাখার জন্য একটা বেঞ্চ দরকার, বই রাখার জন্য একটা ব্যাগের দরকার। বাসায় গিয়ে যখন ভাত খাইতে চাও, তোমার আম্মা ভাত নিয়ে আসে, কিসে করে ভাত নিয়ে আসে জানো সবাই? প্লেট, তাই না? পানি দেয় একটা গ্লাসে, তরকারি দেয় কিসে? একটা বাটিতে। তাহলে এই যে জিনিস, তরকারি, ভাত, বই রাখার জন্য যে আমরা পাত্র ব্যবহার করছি, অর্থাৎ ভাতের জন্য প্লেট, তরকারির জন্য বাটি, পানির জন্য গ্লাস, বই রাখার জন্য ব্যাগ, এই পাত্রগুলো ব্যবহার করছি, এই পাত্রকেই বলা হয় বর্তনী। এখন বিদ্যুতের যে ক্ষেত্রে যখন এই ধরনের পাত্র আমরা ব্যবহার করি, যেখানে বিদ্যুৎ রাখা হয়, সেটাকে বলা হবে বৈদ্যুতিক বর্তনী। আসলে তোমরা জানো যে বিদ্যুৎ তো দেখাও যায় না, এটা ধরাও যায় না, বা এটার পরিমাণও বোঝা যায় না।
এবং রাখার জন্য কোনো বাটি বা এই ধরনের পাত্র আমরা ব্যবহার করতে পারি না। কিন্তু বৈদ্যুতিক বর্তনী আসলে কি, এটা নিয়ে আমি একটু ব্যাখ্যা দেব তোমাদের। যেহেতু বলা হচ্ছে বর্তনী পাত্র, এই যে আমরা যখন এই ব্যাটারির সংযোগ দিলাম তখন বিদ্যুৎ চলাচল শুরু করলো কোথা থেকে? এই সুইচ থেকে শুরু করে বাল্বের ভিতর দিয়ে দেখো আবার এই জায়গায় সুইচের কাছে ঘুরে আসছে। এই যে গোটা পথ একটা তারের সংযোগ দেওয়া হলে তারের ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করছে। অর্থাৎ এই বিদ্যুৎ চলাচলের গতিপথটাকেই বলা হয় বৈদ্যুতিক বর্তনী। তার মানে বিদ্যুৎ যতক্ষণ চলবে ততক্ষণই তারের মধ্যে সে অবস্থান করবে। এই জন্যে এই সজীব তারগুলোকে বলা হয় বৈদ্যুতিক বর্তনী। বুঝতে কি অসুবিধা আছে তোমাদের? আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এটা বিদ্যুৎ রাখার জন্য একটা পাত্র, অর্থাৎ সজীব তারগুলোই হচ্ছে বৈদ্যুতিক বর্তনী। আমরা এই বর্তনীতে বিদ্যুৎ যখন চলবে তখন দেখো বিদ্যুৎ নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট দিকে চলতে শুরু করে। এই বিদ্যুৎ যখন বর্তনী শুরু হয় তখন তার গতিপথ চিন্তা ভাবনা করে বিজ্ঞানীরা বিদ্যুৎকে দুইটা ভাগে ভাগ করছে। বিদ্যুৎ নির্দিষ্ট দিকে চলতে থাকে, দুইটি নিয়মে বিদ্যুৎ তার গতিপথে চলাচল করে। এখানে একটি হচ্ছে অপর্যায়বৃত্ত বা ডিসি বিদ্যুৎ, অপর একটি হচ্ছে পর্যায়বৃত্ত বিদ্যুৎ বা এসি বিদ্যুৎ। তাহলে ডিসি বিদ্যুৎ আমরা এসি বিদ্যুৎ দুইটার নাম শুনেছি এবং এদের সঙ্গে আমাদের অনেকের পরিচয় আছে, আবার নাও থাকতে পারে। যাই হোক, আমি তোমাদেরকে এই বিষয় নিয়ে একটু ধারণা দিয়ে দেব। আমরা যে ব্যাটারিতে যে বিদ্যুৎটা পাই, অর্থাৎ শুষ্ক বিদ্যুৎ কোষ ব্যাটারি অথবা ডিসি জেনারেটর আছে, এই জেনারেটরও এই ধরনের বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। এই বিদ্যুৎগুলোকে বলা হয় অপর্যায়বৃত্ত বা একমুখী বিদ্যুৎ প্রবাহ বা ডিসি বিদ্যুৎ। এই বিদ্যুৎগুলো শুধু একই দিকে একই পথে একই সরলরেখায় গমন করে। যেমন বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পর এটা শুধুমাত্র একই দিকে গমন করে, অর্থাৎ ইলেকট্রনের এই গতিগুলো নির্দিষ্ট দিকে চলে, এর গতির কোনো পরিবর্তন ঘটে না। এই ধরনের বিদ্যুতের প্রবাহকে বলা হয় ডিসি বিদ্যুৎ। আমরা বুঝতে পারছি। আর অপর এক প্রকারের বিদ্যুৎ আছে যেটাকে বলা হয় পর্যায়বৃত্ত বা এসি বিদ্যুৎ। এই এসি বিদ্যুতের গতিটা একটু ভিন্ন ধরনের। এসি বিদ্যুতের ইলেকট্রন প্রবাহগুলো সুনির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে গমন করে না। এরা করে কি, নির্দিষ্ট দিকে যায় কিন্তু চলার পথে এরা আঁকা বাঁকা হয়ে একবার এদিক একবার ওদিক এইভাবে ঘুরে ফিরে তারপরে নির্দিষ্ট দিকে অগ্রসর হয়। আমি ছবিটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখো, এটা যদি পথ হয় তাহলে বিদ্যুৎটা কী হবে? ঠিক এইভাবে বাঁকা বাঁকা হয়ে ইলেকট্রন কণাগুলো চলবে। এই ধরনের বিদ্যুৎকে বলা হয় এসি বিদ্যুৎ বা পর্যায়বৃত্ত বিদ্যুৎ। আমাদের দেশে এই যে পর্যায়বৃত্ত বিদ্যুতের প্রবাহ নির্দিষ্ট সময় অর্থাৎ প্রতি সেকেন্ডে 50 বার এর গতি পরিবর্তন দিক পরিবর্তন করে, একবার এদিকে আবার এদিকে, এরকম প্রতি সেকেন্ডে 50 বার এই বিদ্যুতের ইলেকট্রন কণাগুলো দিক পরিবর্তন হয়। কিন্তু বিদেশে দেখা গেছে অনেক দেশই আছে, যেমন যুক্তরাজ্যে, সেইখানে এই এসি বিদ্যুতের ইলেকট্রন পরমাণুগুলোর গতি প্রতি সেকেন্ডে
60 বার গতি পরিবর্তন, দিক পরিবর্তন করে। আমাদের দেশে 50 বার, কিন্তু যুক্তরাজ্যে 60 বার এর দিক পরিবর্তন ঘটে। এটা হলো এসি বিদ্যুৎ। তাহলে আমরা বুঝতে পারলাম বিদ্যুৎ প্রবাহ দুই প্রকার, একটা হলো ডিসি বিদ্যুৎ প্রবাহ আর একটা হলো এসি বিদ্যুৎ প্রবাহ। এই দুই ধরনের বিদ্যুৎ আমার দেশে প্রচলিত আছে, কিন্তু এসি বিদ্যুৎটা সবচেয়ে বেশি প্রচলিত, মানে বড় বড় জেনারেটর অথবা ডায়নামা এগুলি থেকে যে বেশি পরিমাণ বিদ্যুৎ তৈরি করা হয় এবং বেশি যন্ত্রাংশ চলে এসি বিদ্যুতের মাধ্যমে। আর লিমিটেড সংখ্যক কিছু পরিমাণ ডিসি বিদ্যুৎ ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা এখন আলোচনা করছি শ্রেণী সংযোগ বর্তনী। আমি এখানে একটা চিত্র অঙ্কন করেছি, তোমরা খেয়াল করতে পারো। দেখো, এখানে বিশেষত্ব হচ্ছে এই যে শ্রেণী সংযোগ বর্তনীতে দুইটা বাল্ব দেওয়া হয়েছে, একটা হলো B1 বাল্ব আর একটা হলো B2 বাল্ব। এই দুইটা বাল্বের একটা এই সজীব তারের এক প্রান্ত B1 বাল্বের সঙ্গে যুক্ত হয়েছে এবং অপর প্রান্তটি B2 বাল্বের সঙ্গে সংযোগ দেওয়া হয়েছে, এবং B2 বাল্বের অপর প্রান্তে এসে বিদ্যুৎ কোষের সঙ্গে সংযোগ দেওয়া হয়েছে। এইখানে যে বিষয়টা আমি একটু আগেও আলোচনা করতে গিয়েছিলাম, যেটা হলো যে এই ধরনের বিদ্যুৎ বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রপাতি একটু কম প্রয়োজন হয়, কারণ তার শুধু একটাই ব্যবহার করা হয়েছে, সুইচ একটাই ব্যবহার করা হয়েছে। এই একটা সুবিধা, কিন্তু এই সুবিধাকে ব্যবহার করতে গিয়ে দেখা যায় যে অনেক অসুবিধা আছে এই ধরনের বর্তনীতে। যেমন এইখানে যদি একটা বাল্ব কোনো ক্রমে নষ্ট হয়ে যায় বা কেটে যায়, তখন সমস্ত সংযোগ বন্ধ হয়ে যাবে এবং গোটা বর্তনীরই কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এটা একটা ব্যাপক ধরনের অসুবিধা, বড় ধরনের অসুবিধা, যার জন্য এই ধরনের শ্রেণী সংযোগ বর্তনীগুলো খুব একটা সুবিধাজনক নয়। আমরা এখন অপর একটি বর্তনী নিয়ে আলোচনা করব। এটার আমি চিত্রটা তোমাদের সামনে অঙ্কন করতে যাচ্ছি, একটু খেয়াল করবা যে এই আগের সংযোগ বর্তনী আর এই বর্তনী দুইটার মধ্যে একটু পার্থক্য আমি দেখানোর চেষ্টা করছি। তোমরা একটু খেয়াল করবা, এইটা আমরা ছবি আঁকছি, সমান্তরাল বর্তনী, আর এটা হলো শ্রেণী সংযোগ বর্তনী। এই দুইটা বর্তনী আমি একটু পার্থক্য নির্ণয় করব এবং এটা বোঝানোর চেষ্টা করব। তোমরা একটু খেয়াল করলে বিষয়টা বুঝতে পারবা। দেখো, এইখানে একটা বাল্বের সঙ্গে আরেকটা বাল্ব সংযোগ দেওয়া হয়েছে, এমনভাবে একটা তারের ভিতর দিয়েই দুইটা বাল্ব সংযোগ দেওয়া হয়েছে। আর এইখানে দেখো, আমরা এই বিদ্যুৎ কোষ থেকে আরম্ভ করে এখানে একটা বাল্ব, এই বাল্বটা যদি আমরা ধরি B1 আর এইটা ধরি B2, এইখানে যদি বিদ্যুৎ সংযোগ যখন যাবে তখন B1 তারের ভিতর দিয়েও বিদ্যুৎ চলবে, অর্থাৎ এই B1 বাল্বটিও জ্বলবে, B2 বাল্বটিও জ্বলবে। কোনো সময় যদি B1 বাল্বটি নষ্ট হয়ে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায় বা কেটে যায়, তাহলে কিন্তু B2 বাল্বটা ঠিকই জ্বলতে থাকবে। এই ক্ষেত্রে গোটা বর্তনীর সকল যন্ত্রাংশ যে বন্ধ হয়ে যাবে তা হবে না। সাধারণত আমাদের দেশের কোনো বাসা বাড়িতে আমরা যে বৈদ্যুতিক সংযোগগুলো দিয়ে থাকি, এই সংযোগগুলো সাধারণত এই ধরনের বর্তনী ব্যবহার করা হয়, অর্থাৎ সমান্তরাল বর্তনী।
এই বর্তনীটার সুবিধা হচ্ছে এই যে যে কোনো ক্ষেত্রেই আমরা যখন এই বর্তনী ব্যবহার করব, আমার সুবিধা মতো যে কোনো বাল্ব আমরা জ্বালাতে পারবো, যে কোনো ফ্যান আমরা চালাতে পারবো অথবা বন্ধ করতে পারবো, আমার ইচ্ছা মতো ব্যবহার করা যাবে এবং ইচ্ছা মতো বন্ধ করা যাবে। নষ্ট হলেও একটা না হলে আরেকটা চলবে, কিন্তু এইটাতে সে সুবিধা নেই, অর্থাৎ শ্রেণী সংযোগ বর্তনীতে এই ধরনের সুবিধা পাওয়া যাবে না। এই সমান্তরাল বর্তনী একটা অসুবিধা হচ্ছে এই যে এখানে অনেকগুলো সুইচের দরকার হয়, অনেকগুলো তারের দরকার হয়, এই জন্য একটু খরচ বেশি পড়ে, কিন্তু খরচের তুলনায় সুবিধাগুলো অনেক বেশি, যার জন্য আমরা সবসময় সমান্তরাল বর্তনী ব্যবহার করে থাকি। তাহলে আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে শ্রেণী সংযোগ বর্তনী কী এবং সমান্তরাল বর্তনী কী এবং এই দুইটার সুবিধা অসুবিধা এবং এর গঠন কৌশল। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে এই ধরনের বর্তনীগুলো আমরা ব্যবহার করতে পারি। এবার আসো এই বৈদ্যুতিক যন্ত্রগুলোর মধ্যে এমন একটা যন্ত্র নিয়ে আলোচনা করব যেটা বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও যন্ত্রটি খুবই ছোট, কিন্তু তার গুরুত্ব অনেক বেশি। তোমরা সবাই যন্ত্রটি চেনো, অনেকের নামও জানো। একে বলা হয় কাট আউট। প্রত্যেকটি বাসায় যখন সংযোগ দেওয়া হয় তখন সেখানে একটি বোর্ড রাখা হয়, অথবা বাড়িতে যখন সংযোগ দেওয়া হয় তখন একটা মেন সুইচ বোর্ড থাকে। সেই মেন সুইচ বোর্ডেও একটা করে ফিউজ তার থাকে বা কাট আউট থাকে। তারপরে প্রত্যেকটা রুমে রুমে যখন সংযোগ দেওয়া হয় সেই রুমের প্রত্যেকটা সংযোগেও আমাদের এই ফিউজ তার বা কাট আউট রাখা হয়। এখন কথা হচ্ছে যে এই যন্ত্রটি এমন একটি যন্ত্র বিশেষ যে যন্ত্রের সাহায্যে গোটা বাড়ির যতগুলো ইলেকট্রিক সামগ্রী আছে সেগুলোকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে। এই দুর্ঘটনা এড়াতে এই ফিউজটি খুবই গুরুত্বপূর্ণ একটি বৈদ্যুতিক যন্ত্র। এই দুইটা প্রান্ত, এটা চীনামাটির তৈরি একটি পাত্র বিশেষ থাকে, এই দুই প্রান্তে স্ক্রু দিয়ে একটা তার সংযোগ করা থাকে, এরকম একটা তার সংযোগ দেওয়া থাকে। এই তারটিকে বলা হয় ফিউজ তার। যতটুকু এই তারের ক্যাপাসিটি, অর্থাৎ এই তারের ভিতর থেকে যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে, এর অতিরিক্ত যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এই তার আপনা আপনি জ্বলে পুড়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি, তোমার বাসায় অনেকগুলো ফ্যান আছে, বাতি জ্বলে, টিভি চলে বা এই ধরনের যন্ত্রাংশগুলো চলে। যে মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হওয়া দরকার, যদি হঠাৎ করে কোনো কারণে বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে তখন এই বাসার দামি দামি যন্ত্র যেমন টিভি, এটা পুড়ে যেতে পারে, কোনো যন্ত্রগুলো পুড়ে যেতে পারে, বাল্ব কেটে যেতে পারে, ফ্যানের কয়েল পুড়ে যেতে পারে। কিন্তু যদি সঠিক মাত্রার এবং সঠিক নিয়মের যদি আমরা ফিউজ তার ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু এই যন্ত্রগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এই যন্ত্রগুলোকে বাঁচানোর জন্য এই ধরনের একটা বৈদ্যুতিক যন্ত্র আমরা ব্যবহার করে থাকি। এখন দেখো, এই ফিউজ তার আমরা ব্যবহার করি বাসা বাড়িতে যারা বৈদ্যুতিক সংযোগ দেয়, অনেক ইলেকট্রিশিয়ান তারা এটাকে অবহেলা করে অথবা অনেকে বুঝেই না যে আমাকে কোন ধরনের ফিউজ তার ব্যবহার করতে হবে। তারা বৈদ্যুতিক যে তারগুলো আছে এই তারগুলো সংযোগ দিয়ে থাকে। আসলে কিন্তু এইখানে একটা বিশেষ ধরনের তার ব্যবহার করা হয়। এই যে ফিউজ তারটা, এটা একটা বিশেষ ধরনের তার, যা টিন এবং জিঙ্কের সমন্বয়ে দুইটা ধাতুর মিশ্রণের ফলে এই তারটি তৈরি করা হয়।
এই তারকে বলা হয় ফিউজ তার। এবং এই তারের আবার বৈশিষ্ট্য আছে, কোন তার কোন ধরনের জায়গায় ব্যবহার করতে হবে এগুলো আমাদের জানতে হবে। যদি ওই ইলেকট্রিশিয়ান এটা ভালোভাবে জানে এবং সেটা সঠিক মাত্রায় ব্যবহার করে, তাহলে বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হাত থেকে রক্ষা করা যাবে। আর যদি সে সঠিক মাত্রায় ব্যবহার না করে, তাহলে তোমার বাসায় যে বৈদ্যুতিক যন্ত্র আছে, টিভি, ফ্রিজ যা আছে, নষ্ট হয়ে গেলেও রক্ষা করা সম্ভব হবে না। আমি একটু আলোচনা করব যে সাধারণত একটা ঘরে যদি একটা ফ্যান, দুইটা বাল্ব, টিভি এগুলো থাকে, অথবা একটা রেডিও চালাও বা এই ধরনের কিছু যন্ত্রাংশ চালাও, মোবাইল চালাও, এরকম যদি হয়, তাহলে এই ধরনের একটা রুমের বোর্ডের জন্য আমরা 5 অ্যাম্পিয়ারের একটি ফিউজ তার ব্যবহার করব। যদি এই ফিউজ তারের মান 5 অ্যাম্পিয়ার হয়, 5 অ্যাম্পিয়ার হয়, তাহলে হবে কি, এই টিভি, দুইটি বাল্ব, একটি ফ্যান এগুলো চালানোর জন্য এই ধরনের 5 অ্যাম্পিয়ারের ফিউজ তারই যথেষ্ট। যদি আমরা ভুল করে এখানে 10 অ্যাম্পিয়ার বা 15, 20, 30 অ্যাম্পিয়ারের বেশি মাত্রার ফিউজ তার লাগাই, তাহলে কি হবে, এর ভিতর দিয়ে অনেক ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হবে এবং বাসাবাড়ির যন্ত্রপাতি পুড়ে নষ্ট হয়ে যাবে, কিন্তু তার কাটবে না। তাহলে বাসাবাড়ির জন্য আমাদের 5 অ্যাম্পিয়ার একটি ফিউজ তারই যথেষ্ট। এখন যদি বেশি ভোল্টেজের বিদ্যুৎ ব্যবহার করতে হয়, যেমন আমরা একটা বাড়িতে যখন মেন সুইচ লাগাই, সেই মেন সুইচে তো অনেক বিদ্যুতের দরকার হয়, এই ধরনের ক্ষেত্রে আমরা 30 অথবা 60 অ্যাম্পিয়ারের ফিউজ তার লাগাতে পারি। কত? 30 থেকে 60 এই ধরনের একটা ফিউজ তার আমরা ব্যবহার করব। কারণ এই ফিউজ তারে অনেক বিদ্যুৎ আসবে, বেশি বিদ্যুৎ দরকার, যার জন্য আমরা 30 অথবা 60 এই ধরনের অ্যাম্পিয়ারযুক্ত ফিউজ তার ব্যবহার করব। যদি আমাদের বাড়িতে ব্যবহার করি রান্নার যন্ত্রাংশ, যেমন হিটার, যদি ক্যালেন্ডার বা ইস্ত্রি, যেটা কাপড় ইস্ত্রি করি আমরা, এই ধরনের যন্ত্র ব্যবহার করার জন্য সেই ক্ষেত্রে আমরা ওই বোর্ডে ফিউজ তার দিব হচ্ছে 15 থেকে 20 অ্যাম্পিয়ার। কত দিব? 15 থেকে 20। যদি 15 থেকে 20 না দিয়ে শুধু 5 অ্যাম্পিয়ার দেওয়া হয়, তাহলে বারবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ক্যালেন্ডারের লাইন দিলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, হিটারের লাইন দিলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু যদি এই ফিউজ তারটি তখন 15 বা 20 অ্যাম্পিয়ারের হয়, তাহলে আর হিটারের ক্ষেত্রে অথবা ইস্ত্রির ক্ষেত্রে এটা সংযোগ বিচ্ছিন্ন হবে না। তো যা হোক, আমাদের একটু বুঝতে হবে যে এই ফিউজ তারটি এমন একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যা আমাদের দুর্ঘটনার হাত থেকে যন্ত্রপাতি আমরা রক্ষা করতে পারব। আমি আজকে যা বুঝালাম তোমরা হয়তো অনেকটাই বুঝতে পারছো, আমার ধারণা। যতটুকু বুঝতে পেরেছো এতটুকু শুনলে বইয়ে পড়বে, আর একটু ভালো করে বুঝবে এবং আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং তোমাদের ভবিষ্যৎ ভালো হোক এই আশা রেখে আমি আমার ক্লাসের সমাপ্তি এখানেই টানছি। ধন্যবাদ সবাইকে।